সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আলোচনা চলছে 15 নম্বর চ্যাপ্টার থেকে ঐকিক নিয়মের অঙ্ক বা চেন রুলের অঙ্ক। এই অঙ্কগুলো এর আগে দুটি পর্ব আলোচনা হয়েছে। আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করতে চলেছি। এটা 21 থেকে পরবর্তী অঙ্কগুলো আজকে করব। তো আশা করি আগের ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো। যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো যদি কোনো অসুবিধা থাকে। তো আজকে যেটা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 21 থেকে পরবর্তী অঙ্কগুলো। এই অঙ্কগুলো কিন্তু একটু অন্য রকমের। আগের যে অঙ্কগুলো করা হয়েছে তার চেয়ে একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। তো এতে বেশ কিছু স্পেশাল অঙ্ক আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। তো এদের মধ্যে যেমন আছে 4 জন মাদুর প্রস্তুতকারক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে এবং একই হিসেবে 8 জন মাদুর প্রস্তুতকারক 8 দিনে কতগুলো মাদুর তৈরি করতে পারবে। অনুরূপভাবে যদি 4 জন পরিচারিকা 7টি ঝাড়ু দিয়ে 7 ঘন্টায় 7টি মেঝে পরিষ্কার করতে পারে, তাহলে কত ঘন্টায় 3 জন পরিচারিকা 3টি ঝাড়ু দিয়ে 3টি মেঝে পরিষ্কার করবে। তো এই রকমের আরও আছে। একই হারে চলে এমন 6টি মেশিন 1 ঘন্টায় 180টি বোতল তৈরি করে। একই হারে চললে 15টি মেশিন 30 মিনিটে কতগুলো বোতল তৈরি করতে পারবে। তো এই রকমেরই অঙ্ক বিভিন্নভাবে বিভিন্ন কন্ডিশান দিয়ে তো আছে। তো এই রকমের আরেকটি অঙ্ক যেটা পিএসসিতে পড়েছিল, এমন দৈনিক 8 ঘন্টায় কাজ করে 12 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 18 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তো এইরকম বিভিন্ন টাইপের অঙ্ক আছে যেগুলো পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কগুলো কিন্তু স্পেশাল টাইপের অঙ্ক, এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো কয়েকটা অঙ্ক দেখার পর সহজেই বোঝা যাবে এটা দুটো প্রসেসে এই অঙ্ক করা যায়। যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক, প্লেন ঐকিক নিয়ম আমরা একবারে প্রথম থেকে যেটা শিখেছি পাটিগণিতে সেইভাবে ঐকিক নিয়মে করতে হবে। না হলে এটা অনুপাত সমানুপাত দিয়ে করা যায়, স্পেশাল সূত্র, সেখানে অনেকটা শর্ট প্রসেসে হয়। কিন্তু কারো ক্ষেত্রে এই যে স্পেশাল ফর্মটা এটা বুঝতে অসুবিধা হতে পারে, তারা প্লেন ঐকিক নিয়মে করে নিতে পারে। তো যার যেটা সুবিধা হবে সে সেই ফর্মে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে আমাদের যে বিরাট কিছু সময় লাগবে এমনটা নয়। তো সেই জন্য এটা যার যেটা সুবিধা হয় সেই প্রসেসেই করতে পারো। আমি দুটো প্রসেস প্রাথমিকভাবে দেখিয়ে দেবো, কিন্তু মেনলি আমি অনুপাত সমানুপাত দিয়ে এই অঙ্কগুলো করাবো। তো প্রাথমিকভাবে এখানে 21 দাগের অঙ্কটা আমরা চলে যাই। এখানে বলেছে যে 2টি প্যাকেটে 900 গ্রাম করে 16টি প্যাকেটের লবণের দাম 28 টাকা। প্রতি প্যাকেটে 1 কেজি করে 27 প্যাকেট লবণের দাম কত হবে। তো এখানে প্রত্যেক প্যাকেটে 900 গ্রাম করে লবণ আছে এবং 16টি প্যাকেট আছে। 16টি প্যাকেটের দাম যদি 28 টাকা হয়, তাহলে একটি করে 27 প্যাকেট লবণের দাম কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে দামটা বের করতে দেওয়া আছে, সেটা আমরা ধরে নেব। ধরিলাম যে লবণের দাম সমান x টাকা। তো লবণের দাম x টাকা হলো। এই ক্ষেত্রে আমাদের দুটো করে অনুপাত ব্যবহার করবে। সেখানে আমরা দেখব যে এটা অনুপাতটা ব্যস্তানুপাত হচ্ছে না সমানুপাত হচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি প্যাকেট, এখানে 3টে জিনিস আছে। প্যাকেট আছে, আচ্ছা প্যাকেট, এখানে প্রত্যেক প্যাকেটের কথা বলা হয়েছে আলাদা। তো এখানে 16 প্যাকেট আছে, এটা 27 প্যাকেট আছে। এবারে ওজনটা দেওয়া আছে, এখানে 900 গ্রাম আছে, এখানে 1 কেজি আছে, আর এখানে দামটা দেওয়া আছে 28 গ্রাম, আর এটা আছে এক্স। এই 3টে জিনিস আছে। এই 3টে জিনিসের ওপরে দুটো করে আমাদের অনুপাত বের করব। তো তাহলে এখানে প্রথমে যেটা আসি যে বেশি প্যাকেটের সঙ্গে যদি আমি দামের সম্পর্কে আসি, প্যাকেট বেশি হলে দাম বেশি হবে। তো এটার ক্ষেত্রে আমরা এটা সমানুপাতিক সম্পর্ক ব্যবহার করব, প্যাকেট বেশি দাম বেশি। তো প্যাকেটের সঙ্গে তাহলে 3টে জিনিস আমাদের এই বেসিক জিনিসটা বুঝতে হবে। প্রথমে যেটা আমরা দেখছি প্যাকেট আছে, তার সঙ্গে আছে কি না মূল্য আছে এবং ওজন আছে। তো এই 3টে জিনিস আছে। তাহলে প্যাকেটের সঙ্গে একবার মূল্যের আমি অনুপাত করব, আবার ওজনের সঙ্গে আবার মূল্যের একবার অনুপাত করব। যেহেতু মূল্যটা আমাদের বের করতে হবে, সেহেতু দুটোর সঙ্গে আমাদের মূল্যটার অনুপাতটা বের করে নিতে হবে এক্ষেত্রে। তাহলে প্যাকেটের সঙ্গে যদি ওজন
ওজনের আমি করি, তাহলে এই ক্ষেত্রে দেখব প্যাকেট আমাদের যেটা আছে, এটি প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 16 প্যাকেট আছে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আছে 27 প্যাকেট। তাহলে যেহেতু এটা সমানুপাতি, তাহলে 16:27 লিখব। প্যাকেটের সঙ্গে যেহেতু মূল্য, যত প্যাকেট বাড়বে মূল্যও তত বাড়বে, আবার ওজন বাড়লেও মূল্য বাড়বে, দুটোই সমানুপাতিক, সেহেতু দুটো পরপর এইভাবে লিখে যাব। তো প্যাকেটের পর যেটা হচ্ছে ওজন, ওজনের ক্ষেত্রে আমরা এটা দেখব কি যে প্রথমের ক্ষেত্রে 900 গ্রাম আছে, তারপরে 1000 গ্রাম আছে। তো এই দুটো জিনিস থাকছে। এইবারে এই দুটো জিনিসের সঙ্গে আমাদের যেটা করতে হবে কি যে মূল্যটার অনুপাতটা বের করতে হবে। প্রাথমিকভাবে যে মূল্যটা দেওয়া আছে 28:x, এখানে কোনোটা যদি ব্যস্তানুপাত থাকতো সেটা কিন্তু আমরা মানটা উল্টে লিখতাম। এখানে প্রথমটা যদি ব্যস্তানুপাত থাকতো এটা 27:16 করতাম, তো দ্বিতীয়টা যদি থাকতো এটা উল্টে লিখতাম। তো এটা পরে অঙ্কে এলে আরও বেটার এটা বোঝা যাবে। তো এইটা হলো আমাদের বেসিক স্ট্রাকচার। এইবারে আমরা কি করব, এক্স বের করব। এক্সটা কীভাবে বের করব, এইটা থেকে আমরা খুব সহজে এখানে এক্সের মানটা পাবো। এক্সের মানটা পেতে গেলে এখানে যেটা হচ্ছে যে এটা গুণিতক এটা সমান এটা গুণিতক এটা। তো এইভাবে আমরা এর ইকুয়েশান তৈরি করব। ইকুয়েশান তৈরি করলে সেখান থেকে আমরা এক্সের মান পাবো। আমরা কি বললাম তাহলে 16 গুণিতক 900 ইন্টু এক্স সমান 27 গুণিতক, এটা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই রকম হবে এই যে গুণটা। এইভাবে এখান থেকে তাহলে এক্সটা বের করব কত, 27 গুণিতক 1000 গুণিতক 28 বাই 16 গুণিতক 900। তো এবারে এখানে কাটবো, এই ক্ষেত্রে এটা 10 থাকবে, এটা 9 থাকবে, 9 3 27 হচ্ছে। আচ্ছা, এখানে 7 4 28, 4 4 16, আর 4 2 2 2 4, এটা 5 2 10, 5 3 15। আচ্ছা, তাহলে 15, আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত, 15কে 7 দিয়ে গুণ করব, আর এখানে 2 আছে, তাহলে 15 গুণিতক 7/2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা গিয়ে দাঁড়াবে কত, 7 5 35, 3 7 1 7 105/2। তার মানে এটা দাঁড়াচ্ছে 5 2 10 2 2 4 52.50। তাহলে 52.50 এটাই হবে এর উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এটা গেল, এটা অনুপাত সমানুপাতের সাহায্যে এটাকে কিভাবে এর মান নির্ণয় করতে হয়। তো আমরা বেসিকভাবে এখানে প্রথম দেখব যে কোন কোন জিনিসটা ব্যবহার করা হচ্ছে তার উপরে ক্যালকুলেশন করতে হবে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওজনটা ব্যবহার করা হয়েছে, প্যাকেটের পরিমাণটা ব্যবহার করা হয়েছে, আর দামটা যেটা আপনার চাইছে। তো যেটা চাইবে সেটা এইভাবে বাইরে লেখা হবে, আর পরপর দুটো এইভাবে লেখা হবে। এবারে দুটোর ক্ষেত্রে যেহেতু আমরা দেখছি যে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে, সেহেতু প্রথমটা লিখব, তারপরে দ্বিতীয় অনুপাত লিখব। এটার ক্ষেত্রে প্রথম অনুপাত, তারপরে দ্বিতীয় অনুপাত লিখব। যদি ব্যস্তানুপাত থাকে তখন কিন্তু এর রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তো এইবারে আমরা শেষে বাইরে যেটা আছে সেটা মূল্যের অনুপাত দুটো, প্রথমে প্রথম অনুপাতটা, তারপরে দ্বিতীয় অনুপাতটা। এইবারে আমরা কি করব, এটার ক্ষেত্রে এক্স এটা গুণিতক এইটা সমান এটা গুণিতক এটা। এইভাবে আমরা এক্সের মান কিন্তু নির্ণয় করতে পারবো। এটাকে যদি আমরা প্লেন যদি ঐকিক নিয়ম ব্যবহার করি, তাহলে ঐকিক নিয়মের মতো করে এখানে আমরা লিখব 900 গ্রাম করে 16টি প্যাকেট, এর দাম হচ্ছে 28 টাকা। তো 100 গ্রাম করে 16টি প্যাকেট, 1 গ্রাম করে 16টি প্যাকেটের দাম আরও কম হবে, তাহলে 28/900। তাহলে 1 গ্রাম করে একটি প্যাকেট হলে কত হবে, আরও কম হবে, 28 900 গুণিতক 16। তো এইটা হলো। এইবারে যদি এখানে আমাদের যেটা বের করতে হবে যে প্রতি প্যাকেটে যদি 1 কেজি করে থাকে, মানে 1000 গ্রাম নিলে এক প্যাকেটে, সেক্ষেত্রে একটু বেশি দাম হবে, তাহলে উপরে 1000 দিয়ে গুণ করব, 900 আর 16 এখানে থাকলো। এইবারে যেটা বলছে লাস্টলি যেটা আমাদের আছে যে 1000 গ্রাম 27টি প্যাকেট, তাহলে 1000 গ্রাম
27টি প্যাকেট যদি এখানে থাকে তাহলে এই 27টা কিন্তু ওপরে এইভাবে গুণ হয়ে যাবে। তাহলে এইটাই হবে আমাদের এক্সের মান, এই পুরোটা এক্সের মান, যেটা আমরা এইভাবে বের করেছিলাম। তো এটা যে কোনোভাবে ঐকিক নিয়মে বের করতে পারি কিংবা এমনি অনুপাত সমানুপাত দিয়ে বের করতে পারি, উত্তর কিন্তু একই আসবে, ক্যালকুলেশনও একই আসবে, যেটা যার সহজ মনে হবে সেটা করে দেখতে পারো। এরপর চলে আছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নিই। 22 দাগের অঙ্ক বলেছে 4 জন মাদুর প্রস্তুতকারক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। তো একই হিসেবে 8 জন মাদুর প্রস্তুতকারক 8 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে। এখানে প্রথমে আমাদের খুঁজতে হবে কি যে কী টার্ম দেওয়া আছে। এখানে মাদুর প্রস্তুতকারকের সংখ্যা দেওয়া আছে 4 জন মাদুর প্রস্তুতকারক, এবং দিনের সংখ্যা দেওয়া আছে 4 দিন যেটা সময়, আর মাদুর সংখ্যা দেওয়া আছে 4টি মাদুর। আচ্ছা, বের করতে হবে কি তাহলে কতগুলি মাদুর, যেহেতু বলেছে মাদুর সংখ্যা বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা মাদুর সংখ্যাকে যেটা বের করতে দেওয়া আছে সেটাকে এক্স ধরে নেব, এক্সটি মাদুর তৈরি করতে পারে। তাহলে 4 জন লোক এক্সটি মাদুর তৈরি করছে। এইবারে 4 জন মাদুর প্রস্তুতকারক 4 দিনে, এখানে তাহলে 3টে জিনিস পাওয়া যাচ্ছে, মাদুর প্রস্তুতকারক আর দিনের সময় আর মাদুর সংখ্যা। আচ্ছা, মাদুর প্রস্তুতকারকের সঙ্গে যদি আমি সবসময় তুলনা করব কোনটার সঙ্গে, না এই যে দুটো টার্ম আছে তার সঙ্গে যেটা বের করতে হবে, প্রত্যেকটার সঙ্গে যেটা বের করতে হবে তার সঙ্গে আমি করব। তাহলে এখানে মাদুর থাকছে, মাদুর প্রস্তুতকারক, এইটা ভালো করে বুঝতে হবে। তার সঙ্গে থাকছে কি সময় বা দিন, আর তার সঙ্গে থাকছে মাদুরের সংখ্যা। এই মাদুরের সংখ্যাটা যেহেতু আমাদের বের করতে হচ্ছে, একবার এর সঙ্গে এ কী অনুপাতে আছে দেখব, এর সঙ্গে এ কী অনুপাত। আচ্ছা, মাদুর প্রস্তুতকারকের সঙ্গে মাদুর সংখ্যার সঙ্গে আমাদের অনুপাতটা যদি করি, বেশি মাদুর প্রস্তুতকারক থাকলে মাদুর সংখ্যা বেশি হবে, সরল অনুপাত। আচ্ছা, দিন সংখ্যা বাড়লে মাদুর সংখ্যা বেশি হবে, এটাও সরল অনুপাত। তাহলে আমরা এইভাবে লিখব যে 4 জন আর 8 জন, 4 জন প্রথমেই মাদুর প্রস্তুতকারক প্রথমে যদি থাকে 4:8, আর তারপরে আছে কি দিন সংখ্যা আছে, এটা 4 দিন, এটা 8 দিন, 4:8। এর সঙ্গে যেটা হচ্ছে যে 4:x। এইবারে আমরা এক্সের মানটা কীভাবে বের করব, আমাদের যেটা এইখানে নিয়ম ছিল, এটা ইন্টু এটা ইন্টু এটা বাই এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে 4 × 4 × x, এটা ইন্টু এটা ইন্টু এটা সমান এটা ইন্টু এটা ইন্টু এটা, 8 × 8 × 4। তো এইখান থেকে আমরা x সমান 8 × 8 × 4 করলাম বাই 4 × 4, 4 4 কেটে গেল, এটা 2 কেটে গেল, 16। তো এটা এইভাবে আমরা তৈরি করে নিতে পারি। তো এটা যদি ঐকিক নিয়মে হতো, এখানে ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা ঐকিক নিয়মে করলে কেমনভাবে করা হতো, না 4 জন মাদুর প্রস্তুতকারক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, যেটা বের করব সেটা লাস্টে রাখবো। তো একজন মাদুর প্রস্তুতকারক 4 দিনে কম মাদুর তৈরি করবে, মানে এটা বাই 4। একজন প্রস্তুতকারক 1 দিনে আরও কম মাদুর তৈরি করবে, তার মানে সেটা দিয়ে ভাগ হবে, কম হলে সেটা দিয়ে ভাগ করতে হবে, যাতে রেজাল্ট কম সংখ্যা আসে সেটা আমাদের দেখতে হবে। এইবারে বলেছে কি 8 জন মাদুর প্রস্তুতকারক 1 দিনে, তাহলে একটু বেশি তৈরি করবে, এটা ইন্টু 8, 4 × 4 নিচে থাকলো। আবার 8 জন মাদুর প্রস্তুতকারক 8 দিনে, যেটা হবে কি এর সঙ্গে আরও 8 গুণ হয়ে যাবে, আরও বেশি তৈরি করবে। তো এইবারে 4 4 কেটে গেল, এটা 2 কেটে গেল, মানে 16 উত্তর হলো। তো যেভাবেই করি না কেন উত্তর কিন্তু একই আসবে। এইবারে কোন প্রসেসটা যার পছন্দ, যে প্রসেসটা যার পছন্দ হবে সেই প্রসেসে তোমরা করে নিতে পারো। তো সিম্পল ক্যালকুলেশন, এটা পাতি ঐকিক নিয়মে যেটা আমরা প্রাথমিকভাবে পাটিগণিতে শিখেছি সেভাবে করা যায়, এভাবে অনুপাত সমানুপাত দিয়েও করা যায়। নেক্সট অঙ্কে চলে যাই। কোশ্চেন নাম্বার 23, এটা বলেছে যদি 7 জন পরিচারিকা 7টি ঝাড়ু দিয়ে 7 ঘন্টায় 7টি মেঝে পরিষ্কার করতে পারে, তাহলে কত ঘন্টায় 3 জন পরিচারিকা 3টি ঝাড়ু দিয়ে 3টি মেঝে পরিষ্কার করবে। তো কত ঘন্টায় বলা আছে, কত ঘন্টায়, এখানে ঘন্টাটা বের করতে হবে, আমরা ধরে নেব x ঘন্টায়। এইবারে আমাদের এখানে
একটু আলাদা হচ্ছে অন্যান্য অঙ্কের চেয়ে, এখানে 4টা করে টার্ম দেওয়া আছে। পরিচারিকার সংখ্যা আছে, ঝাড়ুর সংখ্যা আছে, সময় দেওয়া আছে এবং মেঝের সংখ্যা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, 4টা দিয়ে তো আমরা ক্যালকুলেশন করব না, 3টে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো যে কোনো দুটোকে একটা হিসেবে ধরবো। এখানে কিভাবে ধরবো না, এখানে 7জন পরিচারিকা 7টি ঝাড়ু দিয়ে কাজ করছে। এর পরেও দেখেছি 3জন পরিচারিকা 3টি ঝাড়ু দিয়ে কাজ করছে। তাহলে প্রতিজন পরিচারিকা একটি করে ঝাড়ু, জন পিছু একটু করে ঝাড়ু ইউজ হচ্ছে। তো এখানে পরিচারিকা আর ঝাড়ু একসঙ্গে আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে তাহলে পরিচারিকা এবং ঝাড়ু একটা টার্ম, সময় একটা টার্ম, আর মেঝের পরিমাণ একটা টার্ম। তাহলে এখানে বের করতে হবে যেটা, যে সময়টা বের করতে হবে। তাহলে সময়ের সঙ্গে আমরা অনুপাতটা সবসময় দেখব, পরিচারিকা বা ঝাড়ুর সংখ্যা যদি বাড়ে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে পরিচারিকা বা ঝাড়ুর সংখ্যা বাড়লে কম সময় লাগে বা এটা কমলে বেশি সময় লাগে, সেক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরিচারিকা বা ঝাড়ুর সঙ্গে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই জন্য এটা 7 প্রথমে ছিল, 3 ছিল। এই ঝাড়ু বা পরিচারিকা, আমি ঝাড়ুটাই শুধু লিখলাম। এটার ক্ষেত্রে কি করব না, এটা উল্টে লিখব, প্রথমে 3 লিখব, অনুপাত 7 লিখব। এইবারে দ্বিতীয়টা আছে কি, যে মেঝের সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক। আমাদের যেহেতু সময়টা বের করতে হবে, তাহলে সবগুলোর সঙ্গে কিন্তু সময়ের সম্পর্কটা দিয়েই আমরা অনুপাতটা কেমনভাবে বের করব। তো মেঝের সংখ্যা বাড়লে বেশি সময় ধরে কাজ করতে হবে, আর মেঝের সংখ্যা কমলে কম সময়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে এটা সমানুপাতিক। সেক্ষেত্রে কিন্তু এটা সিম্পলভাবেই লিখব। এখানে তাহলে মেঝে প্রথমটা 7, তারপরে দ্বিতীয়টা 3। তো এইটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই যেটা আমরা লাস্টে যেটা আমাদের চেয়েছে সেই অনুপাতটা লিখব। সেটা হচ্ছে সময়ের অনুপাত। 7 ঘন্টা লেগেছিল, এটা x ঘন্টা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা সমানুপাত 7/x এটা এইভাবে লিখলাম। তো এইবারে এটাকে ক্যালকুলেশন করতে হবে। আমাদের যা নিয়ম ছিল, 3 গুণিতক 7 গুণিতক x সমান 7 গুণিতক 3 গুণিতক 7। তাহলে x সমান হবে কত, 7 গুণিতক 3 গুণিতক 7/3 গুণিতক 7 সমান 7 ঘন্টা। সিম্পল ক্যালকুলেশন, খুব সহজেই এটা ক্যালকুলেশন করা যেতে পারে। তো এইটাকে আমরা যদি ঐকিক নিয়ম ব্যবহার করি, তাহলে সেটা কিভাবে হবে না, 7জন পরিচারিকা বা 7টি ঝাড়ু দিয়ে 7টি মেঝে 7 ঘন্টায় পরিষ্কার করা হয়। একজন পরিচারিকা দিয়ে 7 ঘন্টায় 7টি মেঝে, তাহলে 1 ঘন্টায় পরিষ্কার করা যাবে। তাহলে 1 ঘন্টায় একটি ঝাড়ু দিয়ে আরও কম পরিষ্কার করা যাবে। 3 ঘন্টায় একটি ঝাড়ু দিয়ে একটু বেশি পরিষ্কার করা যাবে। আর 3 ঘন্টায় 3টি ঝাড়ু দিয়ে আর একটু বেশি পরিষ্কার করা যাবে। প্রথমে যখন একে নেমে যাই সবচেয়ে কম হচ্ছিল, তারপরে ধীরে ধীরে একটু বাড়তে থাকছে। তো এইখানে একটু ভুল হয়েছে। 7জন পরিচারিকা 7টি মেঝে পরিষ্কার করে 7 ঘন্টায়, একজন পরিচারিকা 7টি মেঝে করবে, এটা বেশি ঘন্টায় হবে। এইখানে একটু ক্যালকুলেশনের ভুল হয়েছে, এটা গুণিতক 7টা এখানে আসবে। তারপরে কি আছে, একজন পরিচারিকা একটি মেঝে করতে একটু কম সময় লাগবে। তাহলে এখানে 7টা, এখানে 7 গুণিতক 7 বাই হবে। এইবারে যখন হচ্ছে কি 3জন পরিচারিকা একটি মেঝে পরিষ্কার করতে, তাহলে একজন পরিচারিকা যে সময় লেগেছিল 3জন পরিচারিকার ক্ষেত্রে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে নিচে 3টা গুণ হবে। তারপরে বলেছে কি 3জন পরিচারিকা 3টি মেঝে করলে একটু বেশি সময় লাগবে। তার মানে এটা হবে এর সঙ্গে আরও 3 গুণ হয়ে যাবে। তাহলে 7 7 কেটে গেল, 3 3 কেটে গেল, থাকবে 7।
তো এটাই হচ্ছে আমাদের বুঝে করতে হবে কোনটায় বেশি লাগবে কোনটায় কম লাগবে ঐকিক নিয়মের ক্ষেত্রে। না হলে কিন্তু সবসময় যে একে দিলে ভাগ হবে এমনটা নয়। যখন আমাদের দেখা যাচ্ছে যে একটা মান যখন কমছে, সেটা পরিচারিকার মান হোক কিংবা সময় হোক যাই হোক, সেটা কমলে আমাদের রেজাল্টটা বাড়বে না কমবে সেই সেন্সটা বুঝে কিন্তু আমাদের ভাগ করব না গুণ করব সেটা দেখতে হবে। সবসময় একে গেলে যে ভাগ হবে এমন কোনো কথা নেই। তো সেই জন্য ঐকিক নিয়ম করার সময় একটু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু ভুল হতে পারে। তো এই দুটো প্রসেস। তো আশা করি ঐকিক নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এই ঐকিক নিয়মটা তোমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে নিজে করবে, আমি অনুপাত সমানুপাত দিয়ে করে দেবো। অবশ্যই ঐকিক নিয়ম যদি কারুর কোনোটা ঐকিক নিয়মে করতে অসুবিধা হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অবশ্যই সেই অঙ্কগুলো করে দেবো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক 24 দাগের অঙ্ক বলেছে 4 জন মালি চারটি ঘাস কাটা কাস্তে দিয়ে 4 ঘন্টায় 400 বর্গমিটার মাঠে ঘাস কাটতে পারে। 8 জন মালি 8টি ঘাস কাটা কাস্তে দিয়ে 800 বর্গমিটার ঘাস কাটতে কত সময় লাগবে? সময় লাগবে আমরা ধরে নেব সময় লাগবে সমান এক্স, এককটা ঘন্টায় যেহেতু ছিল এক্স ঘন্টা। তো এইখানে 4টা করে আছে, আমি এই 4 জন মালি 4টা মানে প্রত্যেকে একটা একটা করে কাটারি ব্যবহার করছে, সেই জন্য এই ক্ষেত্রে আমরা মালি বা কাটারি যে কোনো একটা ধরে নেব। এখানে আমরা মালি ধরলাম, একটা টার্ম হচ্ছে মালি, আর আমাদের সময়টা এখানে যেহেতু সময় বের করতে হবে এটা লাস্টে রাখবো। আর একটা হচ্ছে বর্গমিটার মাঠের পরিমাণ, আর একটা হচ্ছে সময়। এবারে যেহেতু সময়টা চেয়েছে, সময়ের সঙ্গে একবার মালির তুলনা করব আর মাঠের পরিমাণের সঙ্গে সময়ের তুলনা করব। তাহলে মালির সংখ্যা বাড়লে সময় বেশি লাগবে না কম লাগবে? না, মালির সংখ্যা লাগলে সময় কম, বেশি যদি লোক সংখ্যা হয় তাহলে সময় কম লাগবে, কারণ এখানে কাজটা হচ্ছে ঘাস কাটার। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে মাঠের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে। এটা তাহলে প্রথমটা ব্যস্ত সম্পর্ক, দ্বিতীয়টা সরল সম্পর্ক, সিম্পল বোঝা যাচ্ছে। তাহলে মালিটা আমরা প্রথমে লিখব, তারপরে মাঠের পরিমাণের অনুপাতটা লিখব। তাহলে প্রথমে মালির ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করব, এখানে মালি বা কাস্তে যাই হোক না কেন, এখানে আছে যে ব্যস্তানুপাত। তাহলে প্রথমে যেটা আছে সেকেন্ড টার্মে যেটা আছে সেইটার মালির পরিমাণটা লিখব 8, তারপরে প্রথমের যে স্টেটমেন্টটা আছে তার মালির পরিমাণ লিখব 4। তাহলে 8:4। যেহেতু এটা ব্যস্তানুপাতে উল্টে লেখা হচ্ছে, প্রথমটা দ্বিতীয়বারে লেখা হচ্ছে, দ্বিতীয়টা প্রথমবারে লেখা হচ্ছে। দ্বিতীয়টা মানে যেটা থেকে চাইবে মানটা সেটা আমরা প্রথমে লিখব যদি ব্যস্তানুপাত হয়, আর যেটা মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে দ্বিতীয়তে লিখব। এবারে মাঠের পরিমাণ 400 বর্গমিটার ছিল, 800 বর্গমিটার ছিল। মাঠের পরিমাণের সঙ্গে যদি সময় সরল সম্পর্কে আছে, এটা কিন্তু প্রথমে যেটা আছে সেটা প্রথমে লিখব, দ্বিতীয় যেটা আছে সেটা দ্বিতীয় লিখব। তাহলে 400:800 এটা হলো। এইবারে আমরা চলে যাচ্ছি কি সমানুপাত। কি করব না, সময়টা আমাদের প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল 4 ঘন্টা, আর দ্বিতীয়টা আমরা ধরে নিচ্ছি এক্স। এইটা হচ্ছে আমাদের টোটাল সম্পর্ক, এখান থেকে আমাদের এক্স বের করতে হবে। তাহলে সম্পর্কটা কি? 8 × 400 × এক্স সমান 4 × 800 × 4। তাহলে এক্স সমান হবে কত? 4 × 800 × 4 বাই 8 × 400 × এইটা। এক্স তো আসবে না, এক্স এখানে আছে। তাহলে 4 2 8, 2 2 4, আর এটা 400 2 800, তার মানে হচ্ছে 4 ঘন্টা। এখানে 4 ঘন্টাটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, তোমরা ঐকিক নিয়মে এটা দেখতে পারো। 25 দাগের অঙ্ক। 25 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে একই হারে চলে এমন 6টি মেশিন 1 ঘন্টায় 180টি বোতল তৈরি করতে পারে। একই হারে চললে 15টি মেশিন 30 মিনিটে কতগুলি বোতল তৈরি করতে পারবে? এককটার দিকে লক্ষ্য রাখবে, এখানে ঘন্টায় কথা বলা হয়েছে, এখানে মিনিটের কথা বলা হয়েছে। বাকি হচ্ছে 3টে জিনিস,
ছটি মেশিনের কথা বলা হয়েছে, সময়ের কথা বলা হয়েছে, বোতলের কথা বলা হয়েছে। তো এখানে আমাদের যেটা বের করতে হবে কতগুলি বোতল তৈরি করে, তাহলে আমরা বোতল তৈরি করে ধরে নিচ্ছি করে সমান এক্সটি। আচ্ছা, তাহলে এইবারে আমরা প্রথমে যে তিনটে সম্পর্ক আছে, প্রথমে আমরা যাব কি মেশিনের সঙ্গে, তারপরে সময়টা এখানে আচ্ছা বোতলের মেশিন, তারপরে সময়। প্রথমে আসি মেশিন, তারপরে আসবে সময়। আচ্ছা, এই মেশিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছটি মেশিন, আর মেশিনের সঙ্গে যদি আমাদের যেটা বের করতে হবে বোতলের সংখ্যা, তো মেশিন বাড়লে বোতলের সংখ্যা বাড়বে, মেশিন কমলে বোতলের সংখ্যা কমবে, এটা সরল অনুপাত। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে সময় বাড়লে বেশি বোতল তৈরি করা যাবে, সময় কমলে কম বোতল তৈরি করা যাবে, দুটোই সরল সম্পর্কে আছে। সেই জন্য এটার ক্ষেত্রে কিন্তু সিম্পলভাবে পরপর যেই ধরনের ডাটা দেওয়া আছে সেভাবে লিখব। প্রথমে এখানে মেশিন সংখ্যার ক্ষেত্রে 6টি মেশিন, দ্বিতীয়র ক্ষেত্রে 15টি মেশিন, তাহলে 6:15, যেহেতু সরল সম্পর্কে আছে। আচ্ছা, দ্বিতীয়টা সময়ের ক্ষেত্রে 1 ঘন্টা, এটা 30 মিনিট, আমি দুটো মিনিটেই করে নেব, তাহলে 60 মিনিট অনুপাত 30 মিনিট। এই গেল দুটো সম্পর্ক। সিম্পলভাবে এটা যেহেতু সরল সম্পর্ক পরপর লিখলাম। এবারে এর সঙ্গে সমানুপাত কী হবে না, প্রথমটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে 180টি বোতল তৈরি হয়েছে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি XT বোতল তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমাদের সম্পর্ক যেটা হচ্ছে 6 × 60, এই দুটো গুণ করব, তার সঙ্গে এটা গুণ করব, আর এই ভেতরেরগুলো আর একটা গুণ করব। এটা গুণিতক x সমান 15 × 30 × 180। প্রত্যেক অঙ্কে এই গুণটা একই রকম, কিন্তু এই ফর্মে সাজানো কোনটা আগে পরে লিখব সেটা সমান অনুপাত না ব্যস্তানুপাত তার উপর নির্ভর করছে। সরল অনুপাত থাকলে বা সমান অনুপাত থাকলে এটা হচ্ছে যেমনভাবে পরপর ডাটা দেওয়া আছে সেইভাবে লিখব, আর ব্যস্তানুপাত থাকলে প্রথমে যেটা থেকে চেয়েছে তাতে যে ডাটাটা আছে, মানে দ্বিতীয়বারে যে ডাটাটা লেখা আছে সেটা আমরা প্রথমে লিখব, প্রথমবারেরটা সেকেন্ড টাইমে লিখব। তো এইভাবে হলো, এখান থেকে আমরা এক্সের মান বের করব। 15 × 30 × 180 বাই 6 × 60, এটা 2 দিয়ে কাটবে, 30 × 2 = 60, 6 × 3 = 18, এটা 15। 15 × 15 সমান 225। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 225। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে 225টি বোতল তৈরি করতে পারবে। নেক্সট অঙ্ক 26 দাগের অঙ্ক। এটা বলেছে কি না, যদি 6জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে এক সপ্তাহে 8,400 টাকা উপার্জন করতে পারে, তাহলে 9জন লোক 6 ঘন্টা করে কাজ করে এক সপ্তাহে কত টাকা উপার্জন করবে। এখানে প্রত্যেকটাতে এক সপ্তাহ আছে, তাহলে এই সপ্তাহটা কাউন্টেড নয়। তো এখানে 6জন লোক, প্রথমে লোক সংখ্যা, আচ্ছা লোক সংখ্যা কত টাকা উপার্জন করে লেখা আছে, তো টাকাটা তাহলে আমরা লাস্টে রাখবো। লোক সংখ্যা আর সময়, এই দুটো জিনিস এখানে থাকবে। এবারে লোক সংখ্যা আর সময়, লোক সংখ্যার সঙ্গে যদি আমি টাকার উপার্জন করি, লোক সংখ্যা বাড়লে বেশি টাকা উপার্জন করতে পারবে, লোক সংখ্যা কমলে কম টাকা উপার্জন করবে, সরল সম্পর্ক। আবার দ্বিতীয়টা সময় বাড়লে বেশি টাকা উপার্জন করবে, সময় কমলে কম টাকা উপার্জন করবে। এই ক্ষেত্রে আমরা দুটোর ক্ষেত্রেই যেটা দেখতে পাচ্ছি যে দুটোই সরল অনুপাত সমানুপাত আছে। সেহেতু লোক সংখ্যা তাহলে পরপর লিখব। প্রথমে লোক সংখ্যা যেটা আছে 6 অনুপাত দ্বিতীয় লোক সংখ্যা আছে কত, 9, তাহলে 6:9। এইবারে তারপরের ক্ষেত্রে যেটা সময়, প্রথমটা 8 ঘন্টা আছে, তারপরে 6 ঘন্টা আছে, তাহলে 8:6। এটার সঙ্গে সমানুপাত কী করব না, আমাদের প্রথমে 8400 টাকা, 8,400 টাকা, তার সঙ্গে 8,400, তার সঙ্গে এক্স, এটাই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। এবারে এখানে ক্যালকুলেশন করে আমাদের যেটা হয় সেইভাবে মানটা বের করব। দেখা যাক, এখানে সিম্পল ক্যালকুলেশন যেটা আগেও বলেছি যে 6 × 8, এই দুটোর সঙ্গে এটা লাস্টেরটা এই ধারের সঙ্গে ওই ধার সমান 9 × 6 × 8,400।
তাহলে এখান থেকে যদি এক্সের মান বের করি 9 গুণিতক 6 গুণিতক 8400 বাই 6 গুণিতক 8, তা 6 একটা কেটে যাচ্ছে। আচ্ছা, এইবারে এটার সঙ্গে যদি এটা কাটি, যদি 4 কাটি, 4 2 8, এটা 2 1 0 0, যেহেতু দুটো শূন্য আছে সেক্ষেত্রে 4 দিয়ে কেটে যাবে, এটা তাহলে 2 দিয়ে কাটবেই। 1 5 0, এইটা। তাহলে এটাকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি আসছে, 0 5 9 45, 4 হাতে 9 একে 9, 9 4 5 0 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 9450 টাকা। এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক 27 দাগের অঙ্ক, এটা দেখে নিই যে যদি 5 জন কর্মী 3 দিনে 60 কেজি গম সংগ্রহ করতে পারে, 8 জন কর্মী 5 দিনে কত কেজি গম সংগ্রহ করতে পারে? সিম্পল অঙ্ক। তো এখানে গমের পরিমাণটা আমরা ধরে নিচ্ছি যে এক্স কেজি গম সংগ্রহ করবে। তো দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এখানে কি কি আছে না, কর্মী বা শ্রমিক, আর আছে কি সময় বা দিন। তো এর সঙ্গে আমরা তুলনা করব গমের পরিমাণ। তাহলে কর্মী বাড়লে বেশি গম সংগ্রহ করতে পারবে, কর্মী কমলে কম গম সংগ্রহ হবে। আচ্ছা, বেশি দিন হলে বেশি গম সংগ্রহ হবে, কম দিন হলে কম গম সংগ্রহ হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটাতে দেখছি সমান অনুপাত ব্যবহার হচ্ছে, সেহেতু আমরা এটা অনুপাতটাকে পরপর লিখব। প্রথমে আমি যদি কর্মীর সংখ্যা লিখি, প্রথমে 5 তারপরে 8, 5 অনুপাত 8। দ্বিতীয় ক্ষেত্রে দিনের সংখ্যা যদি লিখি, প্রথমে 3 তারপরে 5, 3 অনুপাত 5। যেহেতু সরল সম্পর্ক পরপর লেখা হবে। আচ্ছা, তারপরে যেটা আছে, প্রথমটা 60 কেজি আছে, 60 কেজি লিখলাম, তার সঙ্গে এক্স কেজি, এইটা। এইবারে সিম্পল ক্যালকুলেশন হবে, যেভাবে ক্যালকুলেশন করি, 5 গুণিতক 3 গুণিতক এক সমান 8 গুণিতক 5 গুণিতক 60। তাহলে এক সমান হচ্ছে কত, 8 গুণিতক 5 গুণিতক 60 বাই 5 গুণিতক 3, 5 5 কেটে যাবে, 20 3 60, তাহলে 160 কেজি। তো এখানে উত্তরগুলো দেখে নিই, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা হবে 160 কেজি। নেক্সট অঙ্কে চলে যাই। 28 দাগের অঙ্ক বলেছে 50 জন লোকের 30 দিনে 350 কেজি চাল লাগে, তাহলে চাল লাগে। 35 জন লোকের 50 কেজি চাল কত দিনে চলবে? তো এই ক্ষেত্রে আমাদের রেশিওটাকে, এই যে অনুপাতটাকে ভালো করে দেখতে হবে। তো এখানে তিনটে জিনিস আছে, লোক সংখ্যা, আর সময়, দিন, আর হচ্ছে চালের পরিমাণ। এখানে কত দিন চলবে বলা আছে, তাহলে ধরে নিচ্ছি, ধরি এক্স দিন চলবে। তো এক্স দিন যদি চলে, এখানে তিনটে জিনিস আছে, প্রথমে লোক সংখ্যা, তারপরে আছে চালের পরিমাণ, এটার সঙ্গে আমরা দিনের সংখ্যার তুলনা করব। এটার সঙ্গে দিনের আমরা দেখব যে অনুপাতটা বের করে দেখব। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন, লোক সংখ্যা বাড়লে কম দিন চলবে, আর লোক সংখ্যা কমলে বেশি দিন চলবে। ওই একই রকমভাবে চালের পরিমাণ বাড়লে বেশি দিন চলবে, চালের পরিমাণ কমলে কম দিন চলবে। তাহলে প্রথমটা ব্যস্তানুপাতিক, দ্বিতীয়টা সরলানুপাতিক। প্রথমটা যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে উল্টে লিখব, লোক সংখ্যাকে আমরা এখানে পরপর লিখব না, আগে দ্বিতীয়টা লিখব, তারপরে প্রথমটা লিখব। তো দেখে নিই এটা কিভাবে লেখা যায়। তো এইখানে প্রথমে আছে লোক সংখ্যা 50, তারপরে দ্বিতীয়টাতে আছে 35। এই ক্ষেত্রে কিন্তু আমরা 35টাকে প্রথমে লিখব, তারপরে 50 লিখব, যেহেতু এটা ব্যস্তানুপাতিক। আবার দ্বিতীয়র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সমানুপাতিক। সেটার ক্ষেত্রে কিন্তু সিম্পল পরপর যেটা আছে, এটা যেহেতু চালের পরিমাণের সংখ্যা, এটা 350 কেজি চাল, আর এটা 50 কেজি চাল, তাহলে প্রথমে 350 লিখব, যেটা যেহেতু প্রথমে আছে, তারপরে 50 কেজি আছে, তারপরে এটা
দ্বিতীয়বারে লিখব। এইবারে এর সঙ্গে দিন আছে, এখানে প্রথমটা কত দিন যাচ্ছে, প্রথমটা 30 দিন যাচ্ছে আর দ্বিতীয়টা এক্স দিন আমরা ধরে নিচ্ছি। এই গেল এই অনুপাতের অনুপাত সমানুপাতের চ্যাপ্টার, এটা সমানুপাত দিলাম, এইভাবে স্ট্রাকচার। এইবারে এটাকে সিম্পল ক্যালকুলেশন করব। আমাদের যেটা সাজানো হয়ে গেছে। ক্যালকুলেশনের ক্ষেত্রে এই দুটোর সঙ্গে এটা গুণ করব, এই দুটোর সঙ্গে এটা গুণ করব। সেই গুণ করার স্ট্রাকচারটা কিন্তু একই, সাজানোটাই আসল ব্যাপার। সাজানো হয়ে গেলে অঙ্ক ওখানেই কমপ্লিট, আর বাকিটা শুধু ক্যালকুলেশন। তো তাহলে এখান থেকে আমরা এক্স বের করব 50 গুণিতক 50 গুণিতক 30 বাই 35 গুণিতক 350। এইবারে এটাকে 0 0 কেটে দিলাম, 7 5 35। আচ্ছা, এটা 10 3 সরি, এটা 5 যদি 6 5 30, 7 5 35। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, বাকিটা থাকছে কত, উপরেটা ক্যালকুলেশন করলে 6 5 30 মানে 300 থাকছে উপরে, আর নিচে থাকছে 7 7 49। তো এটা সমান হবে কত, 6 পূর্ণ 6 49, এত দিন। তো এদের মধ্যে তাহলে কোনোটাই নয় হবে অ্যান্সার, যেহেতু অপশান এখানে কোনোটার সঙ্গে ম্যাচ করছে না। চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এখানে 29 দাগের অঙ্ক বলেছে, একটি ডেয়ারি ফার্মে 40টি গরু 40টি ব্যাগ তুষ 40 দিনে খায়, একটি গরু কত দিনে 1 ব্যাগ তুষ খাবে? তো এক্ষেত্রে এটা আমি বলবো যে ঐকিক নিয়মে করলে খুব এতে সিম্পল অঙ্ক। তো ঐকিক নিয়মে এক লাইনে হয়ে যাবে। একটি গরু 40টি গরু 40 ব্যাগ তুষ খায় 40 দিনে। একটি গরু 40 ব্যাগ তুষ খাবে বেশি দিনে, একটি গরুর খেতে বেশি দিন সময় লাগবে, একে 40 দিয়ে গুণ করব। আচ্ছা, একটি গরু 1 ব্যাগ তুষ খায়, একটু কম দিনে হবে, তাহলে বাই 40 হবে। আমাদের কী চেয়েছে, একটি গরু কত দিনে 1 ব্যাগ তুষ খায়, এটাই চেয়েছে। তো সেটা সমান হবে 40 দিন। এটা সিম্পল ক্যালকুলেশন। তো এর উত্তর আসবে 40। তোমরা এটা অনুপাত সমানুপাত দিয়ে করে দেখতে পারো। সিম্পল ক্যালকুলেশন, খুব সহজে এটা মুখে মুখেই উত্তর হয়ে যেতে পারত। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো এটাতে 30 দাগের অঙ্ক। এটা বলেছে দৈনিক 8 ঘন্টা কাজ করে 12 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 18 জন লোক ওই কাজটি করবে কত দিনে? এখানে দিনটা চেয়েছে, ধরি এক্স দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে এখানে কি কি আছে? প্রথমে আছে এই 8 ঘন্টা করে কাজ করছে, এটা দৈনিক 4 ঘন্টা করে কাজ করছে সময়। তারপরে আছে লোক সংখ্যা, এখানে 12 জন, এখানে 18 জন। আচ্ছা, সময় আর লোক সংখ্যা দুটো জিনিসের সঙ্গে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে ঘন্টা সঙ্গে দিন আছে, এটাকে আমরা এই যে 8 ঘন্টা করে কাজ করে 30 দিনে করে, এটা দিনেরটা বের করতে হবে যেহেতু, তাহলে দিনটাকে শেষ রাখুন। সময় বলতে ঘন্টা, এখানে ঘন্টাই লেখা ভালো, সময় তো দিনও হয়। তো ঘন্টার সঙ্গে যদি দিনের সম্পর্ক করি, যে বেশি ঘন্টা হলে কম দিন সময় লাগবে, কম ঘন্টা হলে একটি কাজ করতে কম ঘন্টা হলে বেশি সময় লাগবে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হিসেবে আমরা ধরে নিতে পারি। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়েছে না, লোক যদি বেশি লাগে কম দিন সময় লাগবে, আবার লোক কম লাগলে বেশি দিন সময় লাগবে। দুটোই ব্যস্তানুপাতিক সম্পর্ক, দুটো ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু আগে করা হয়নি। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখে নিই, যে সময়টা তাহলে কি লিখব। সময়টা এখানে প্রথমটা 8 ঘন্টা আছে, তারপরেরটা আছে 4 ঘন্টা। তো এটাকে আমরা উল্টে লিখব, প্রথমে 4 লিখব, তারপরে 8 লিখব। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে লোক সংখ্যা, এটাও ব্যস্তানুপাতিক,
তাহলে প্রথমটা এখানে 12 জন আছে, তারপরেরটা আছে 18 জন। তাহলে প্রথমে 18 লিখব, তারপরে 12 লিখব, এইভাবে হলো। এইবারে এটার সঙ্গে যেটা দিনের সমানুপাত করব সেটা হচ্ছে কি, প্রথমটা আমাদের যা দিন আছে সেটা প্রথমে লিখব, তারপরে আমরা এক্স ধরেছি, এক্সটা লিখব 30:x। তাহলে এটার ক্যালকুলেশন, এবারে ক্যালকুলেশন একই রকম, 4 গুণিতক 18 গুণিতক এক্স সমান 8 গুণিতক 12 গুণিতক 30। তাহলে এক্স সমান হবে 8 গুণিতক 12 গুণিতক 30 বাই 4 গুণিতক 8, সরি এটা না 18, ঠিক আছে। তো এটা আমরা ক্যালকুলেশন করব, 4 2 8 আর এটা 6 3 18, 6 2 12, 10 3 30, তাহলে 2 2 4, 10 40। তাহলে এক্ষেত্রে 40 আমাদের উত্তর, 40 দিন। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আজকে এই পর্যন্তই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখেছো এবং ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনোটা অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, এবং যেই অঙ্কগুলো ঐকিক নিয়মে করানো হলো না তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো যে এটা করা যাচ্ছে কিনা, না হলে অবশ্যই জানাও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং একটি লাইক করে দিও। যারা এই চ্যানেলে নতুন, এই ভিডিওটি নতুন দেখছো তাদেরকে ধন্যবাদ জানাই এই চ্যানেলটিকে চুজ করার জন্য, এই ভিডিওটিকে চুজ করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই চ্যানেলটিকে ভালো মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।